স্বাগত নিউজরুম সংলাপে খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। আমরা শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন শওকত আলী সাগর, সম্পাদক নতুন দেশ কানাডা, তিনি কানাডা থেকে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, চিকিৎসক ও সাংবাদিক, এবং যুক্ত আছেন আমাদের সঙ্গে নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হবেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলো শুরুতেই শিরোনাম জানিয়ে দিতে চাই। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে জীবন জীবিকার বাজেট আজ, চেষ্টা স্বাদ ও সাধ্যের সমন্বয়ের মোকাবিলায় করোনা মোকাবিলায় বিশেষ বরাদ্দ, কালো টাকা সাদা করার সুযোগ, কর্পোরেট করে ছাড় আসছে। বাজেট নিয়ে আজ বাজেট পেশ হতে যাচ্ছে। বাজেট নিয়ে প্রধান শিরোনাম করেছে জিডিপির টার্গেট 34,56,000 কোটি টাকা, উৎপাদন বাড়াতে হবে 3,68,000 কোটি টাকা। নারী পাচারের রোমহর্ষক কাহিনী, সাতক্ষীরা বেনাপোল সীমান্ত দিয়ে 1,500 নারী পাচার। দেশেই ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, সংসদে প্রধানমন্ত্রী। ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ শিরোনাম করেছে বাজেট নিয়ে, তারা প্রধান শিরোনাম করেছে করোনায় লড়ার বাজেট আজ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, সর্বাধিক গুরুত্ব স্বাস্থ্য খাতে, করোনা মোকাবেলায় থাকছে বিশেষ বরাদ্দ। বাজেট নিয়ে প্রধান শিরোনাম দেশে করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে, সংসদে প্রধানমন্ত্রী। অদূরদর্শী প্রকল্প আছে সক্ষমতার। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান দেখে আসতে চাই। ডেইলি সান প্রধান শিরোনাম করেছে বাজেট নিয়ে হাই হোপ ফর রিকভারি, গ্রোথ অমিড প্যান্ডেমিক, মিটিং রেভিনিউ টার্গেট টু বি এ চ্যালেঞ্জিং জব, বাবু ইনভলভড ইন ট্রাফিকিং 1,000 গার্লস টু ইন্ডিয়া। ছিল পত্রিকাগুলোর শিরোনাম দেখলাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন জনাব শওকত আলী সাগর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যদিও কানাডা থেকে যুক্ত হয়েছেন, বাংলাদেশের খোঁজ খবর রাখেন। বাজেট নিয়ে আজ বাজেট পেশ হতে যাচ্ছে সংসদে। বাজেট নিয়ে প্রধান শিরোনাম দেখছি আমরা সকল গণমাধ্যমে। মহামারীকালীন বাজেট এটি, এবং স্বাস্থ্য খাত, চিকিৎসা খাত, এগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। আপনার প্রত্যাশার কথা জানতে চাই। এবং সামাজিক আরেকটি বিষয়, যে মানুষের যে সামাজিক নিরাপত্তার যে আওতা, সেটিও বাড়ছে। কারণ হচ্ছে করোনার কারণে মানুষের যে কর্মসংস্থান, সেটি আসলে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। কি বলবেন? সাধারণভাবে বাংলাদেশের মতো দেশগুলোতে বাজেটকে বিবেচনা করা হয় মেয়ার বাজেট হিসাবে। মানুষ ধরে নেয় বাজেট যখন আসে, সরকার সেই বাজেটের মাধ্যমে জনগণের কাছ থেকে কিংবা নানা উৎস থেকে সরকার পরিচালনার জন্য কিংবা উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য সরকার যেই তহবিল সংগ্রহ করবে, সেটি প্রধান লক্ষ্য থাকে সাধারণ সময়কার বাজেটের আলোচনায়। কিন্তু এবছর একটি ভিন্ন পরিবেশে, ভিন্ন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে বাজেট উপস্থাপন করা হচ্ছে, এবং বিশ্বের এমনকি উন্নত দেশগুলো কিন্তু এবার বাজেটের যে মূল ফিলোসফি এবং বাজেটের যে মূল লক্ষ্য, সেটি কিন্তু বদলে ফেলেছে। এবারে দেশে দেশে বাজেটকে বলা হচ্ছে দেয়ার বাজেট। এবার পুরো একটি বছর করোনা ভাইরাসের সঙ্গে তুমুল লড়াইয়ে লিপ্ত থাকা মানুষের সরকারকে, রাষ্ট্রকে দেওয়ার মতো কোনো অবস্থা কিন্তু নেই। বরং এমন একটি সময় এসেছে যেই সময়টায় সরকারকে মানুষকে দেওয়ার একটি সময় এসেছে। ফলে আমি মনে করি যে আমরাও লক্ষ্য রাখবো যে আগামীকালকে যে বাজেটটি উপস্থাপন করা হবে, সেই বাজেটটি বরাবরের মতো গতানুগতিক ভাবে সরকারের নেয়ার বাজেট হচ্ছে নাকি দেয়ার বাজেট হচ্ছে। আপনি যে কটি শিরোনাম পড়ে শুনিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনামটি আমাকে খুবই আকৃষ্ট করেছে, জীবন এবং জীবিকার বাজেট। জীবন এবং জীবিকার সঙ্গে কিন্তু দেয়ার যে বাজেট, যে কথাটি আমি বলার চেষ্টা করেছি, তার একটি সম্পর্ক আছে। যদি সেটি হয়ে থাকে, এই বাজেটে যদি সেটির মূল ফোকাস হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি একটি ভালো বাজেট হবে। কিন্তু আবার যদি আপনি প্রবৃদ্ধিকেই যদি মূল লক্ষ্য হিসাবে করেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটি প্রবৃদ্ধি দেখানোর কিংবা এটি অন্য কিছু দেখানোর সময় না। আমি একটা খুব সহজ করে বলি যে দেখেন, আপনার বাড়ির চারপাশে যদি আগুন লেগে যায়, আপনার প্রধান লক্ষ্য থাকবে কিন্তু এই বাড়িটিকে রক্ষা করা, বাড়ির মানুষগুলোকে রক্ষা করা, আগুনকে নিভানো। এমন সময় কিন্তু আপনি বাড়ির সৌন্দর্য বর্ধন কিংবা বাড়িকে আরো একতলা করবেন কিনা, বাড়িতে টাইলস বসাবেন কিনা, বাড়িতে আর কি করবেন, এয়ার কন্ডিশন বসাবেন কিনা, সেইটি চিন্তা করার সময় কিন্তু এটি না। বাজেটকেও ঠিক সেভাবে আমি বলতে চাই, এখনকার বাজেটটি এরকমই হওয়া উচিত যে বাজেটটি হচ্ছে মানুষকে বাঁচানোর, মানুষকে দেয়া।
এবং মানুষকে বাঁচানোর ক্ষেত্রে আপনি একটি কথা বলেছেন, সম্ভবত কালের কণ্ঠ অথবা সানের একটি হেডলাইন আপনি শুনেছেন যে কর্পোরেট ট্যাক্স নিয়ে। এই সময়টাই কিন্তু কর্পোরেট ট্যাক্স এর চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্মল ইন্ডাস্ট্রির যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ীর দিকে নজর দেওয়া। আমরা পুরো 1 বছরের সময় আমরা দেখেছি কিন্তু যে সরকার যেসব প্রণোদনা বা নানা রকম সুযোগ সুবিধা দিয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু বড় ব্যবসায়ীরা, কর্পোরেট হাউস, বড় শিল্পপতিরা তাদের দিকে যতটা গিয়েছে, সাধারণ ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট পুঁজির মালিক তাদের দিকে কিন্তু খুব বেশি যায়নি। অথচ সবচেয়ে বেশি কষ্ট করেছে তারা। এবং এই ক্ষুদ্র জনগোষ্ঠীকে যদি আপনি তাদের পায়ের উপর দাঁড় করিয়ে রাখতে না পারেন, তাদেরকে যদি সোজা করে রাখতে না পারেন, অর্থনীতি কিন্তু ঠিক তার কাঠামোর মধ্যে থাকতে পারে না। আমি অনেকদিন আগের নিউ ইয়র্ক টাইমস এর একটা হেডলাইন আমি বলতে চাই, যেটি বলেছিল যে জিডিপি দিয়ে কিন্তু কোনো পরিবারের ভরণ পোষণ হয় না। আপনাকে মানুষের, ব্যক্তির, পরিবারের ভরণ পোষণ এই সময়, বিশেষ করে এমন একটি সময়ের মধ্যে ভরণ পোষণ এবং তাকে বেঁচে থাকার ব্যবস্থা যদি আপনি না করা যায়, কেবল জিডিপি, অট্টালিকা, উন্নয়ন সেইটি দিয়ে কিন্তু দেশের অর্থনীতিকে সঠিক ধারায় রাখা যায় না। বাজেট কিন্তু একটি জিনিস আমি বলি যে বাজেট আমাদের দেশে দেখা হয় একটি গোপনীয় দলিল হিসাবে। হতে পারে যে ট্যাক্স অংশটুকু, পোর্শনটুকু গোপনীয়, বাকি অংশগুলো কিন্তু গোপনীয় না। এই সময়ে সরকার কি ধরনের সামাজিক পদক্ষেপ নিচ্ছে, কি ধরনের উন্নয়ন পদক্ষেপ নিচ্ছে, সেগুলো কিন্তু আমরাও যখন রিপোর্টিং করেছি, আমরাও তখন এইসব রিপোর্ট করতাম যে এগুলো আগে বাগে প্রকাশ করে দিয়ে সেগুলো নিয়ে তর্ক হোক, বিতর্ক হোক, আলোচনা হোক, তাহলে বোঝা যাবে যে আসলে প্রয়োজনীয় প্রকল্পগুলি নেওয়া হচ্ছে কিনা। সেই জায়গাটা আমরা এখনো পৌঁছতে পারিনি। কিন্তু আমরা মনে করি যে, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এখনকার যে বাজেট, সেই বাজেটটি হওয়া উচিত জনগণকে দেয়ার বাজেট, সাধারণ মানুষকে দেয়ার বাজেট। জি, ফিরবো আপনার কাছে। আমরা একটু আসতে চাই ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আসলে মহামারীকালীন একটি বাজেট এবং সেখানে আসলে স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দেওয়ার কথা, একই সঙ্গে শিক্ষা খাতও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার প্রত্যাশার জায়গাটুকু জানতে চাই। প্রত্যাশা দেখেন, যদি আমরা একটু স্বাস্থ্য খাতের দিয়ে আমি একটু শুরু করি। স্বাস্থ্য খাতের বাজেট যদি 2019-20 আমরা দেখি, সেটা ছিল 25,732 কোটি টাকা এবং সেটা 13.66% বৃদ্ধি পেয়ে যেটা গত অর্থ বছরে সেটা হয়েছিল 29,247 কোটি টাকা। তা আমরা আশা করছি যে এবছর যেহেতু করোনাকালীন যে বিপর্যয় এবং বিশ্বব্যাপী এই যে করোনা নিয়ন্ত্রণের উপর যে জোর দেওয়া হচ্ছে, সেখানে এবারের স্বাস্থ্য খাতের বাজেট এবং শিক্ষা খাতের বাজেট বৃদ্ধি পাবে এবং কি পরিমাণ কোন খাতে বৃদ্ধি পাবে সেটা আমরা আগামীকাল জানতে পারবো। তার আগে আমি একটু বাজেটের একটি ক্রোনোলজিক্যাল একটু ছোট্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন এই যে আগামীকালকে যে বা আজকে হয়ে গেছে 6,03,681 কোটি টাকার যে বাজেট দেওয়া হবে, সেই বাজেটটা কিন্তু কিভাবে এতটা বিশাল অঙ্কে আসলো। আমি যদি 1972-73 দেখি, সেখানে তখন তাজউদ্দিন আহমেদ সাহেব যে বাজেটটা ডিক্লেয়ার করেছিলেন সেটার পরিমাণ ছিল মাত্র 786 কোটি টাকা। আমি সবগুলো বলবো না, আমি কয়েকটা বলি। একটু জাম করে 1980-81-তে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন সে বাজেটটা ছিল 4,000, সাইফুর রহমান সাহেব সে বাজেটটা ঘোষণা করেন 4,108 কোটি টাকা। 1991-92-তে যে আমরা দেখি, সেই বাজেটটা ছিল 15,584 কোটি টাকা, সেটাও বিএনপি আমলে। এবার যদি আমরা দেখি যে 2006-07 সর্বশেষ যে বিএনপি যে বাজেটটা দিয়েছিল, সেটা ছিল 69,740 কোটি টাকা। এবার দেখেন আওয়ামী লীগের সময় থেকে বাজেটটা, যেটা আমরা 2009-10 থেকে, যেটা আমি ওই কেয়ারটেকারের আমলে যেটা এটা ফখরুদ্দিন সাহেবের বাজেটটা আমি বাদ দিচ্ছি, যেটা 2009-10 সালে যে বাজেটটা ছিল, এই যে হঠাৎ করে বাজেটটা জাম করলো 1,13,815 কোটি টাকা এবং সেইটা 2009 থেকে আজকে 2021-22-এ এসে দাঁড়ালো, এটা পর্যায়ক্রমে বাড়তে বাড়তে 6,03,681 কোটি টাকা। এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা কিন্তু আমরা কত পার্সেন্ট বাস্তবায়ন করতে পারছি সেটা আরেকটি, কত পার্সেন্ট আমাদের ডেফিসিট আছে। এখানে দেখেন যে এবারও যে বাজেটটা দেওয়া হয়েছে, সেখানে প্রায় অর্ধেকই ডেফিসিট থাকবে এরকম আশঙ্কা করছে। তারপরেও রাজস্ব যেটা আয়টা, সেখানে আমাদের প্রায় 3,500 কোটি টাকা, 3,83,000 কোটি টাকা ধরা হয়েছে যেটা আসবে, যেটা গত বছরও ছিল। এবার যেটা করোনাকালীন এই যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে মন্দাভাব এবং আমাদের যে
ব্যাপক সংখ্যক মানুষ যে দরিদ্র সীমার নিচে গেছে, প্রায় 1.5 কোটি মানুষের মতো, তাদের কথা বিবেচনা করে এবার কিন্তু সরকার যেটা ভালো যে উদ্যোগটা নিয়েছে, রাজস্ব সংগ্রহটা সে গত বছর যেটা ছিল 3,30,000 কোটি টাকা, সেখানেই কিন্তু তারা নির্ধারণ করেছে। এবং অন্যান্য যে জায়গাগুলোতে জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানুষের কর্মসংস্থান এবং কর্মহীন মানুষের জন্য বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়া। তারপরে কোভিড নিয়ন্ত্রণটাই বাজেটে, যেটা আমরা পত্রপত্রিকায় এবং এটা প্রতিদিনের যে বড় নিবন্ধটা আসছে সেখানে উল্লেখ করা হয়েছে। এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি এখানে জোর দেওয়া হয়েছে, কৃষি খাতের কথা বলা হয়েছে, শিক্ষা খাতের, এবং যেটা সব থেকে ভালো দিক যে আমাদের এই বিশাল বাজেটটাকে সামনে রেখে আমাদের জিডিপি যেটা ধরা হয়েছে 7.2%, এবং আমাদের মূল্যস্ফীতি যেটা, এটা যেন কোনোভাবে 5.3%-এর মধ্যে রাখা যায়, এই ধরনের একটি পরিসংখ্যান কিন্তু এই বাজেটের ভিতর দিয়ে চলে আসছে। এখন মূল কথা হচ্ছে যে আপনি দেখবেন যে যেটা আমাদের শওকত আলী সাগর বলছিল, বিশ্ব এখন কিন্তু, যেমন আপনি ইউএসএ, ইউকে দেখবেন যে ট্রিলিয়ন ডলার পাউন্ড তারা এখানে ব্যয় করছে এই যে কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এবং তাদের যে অর্থনৈতিক যে সংকটগুলো তৈরি হয়েছে সেগুলোকে রিকভার করার জন্য। সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে বাজেটটা, যেটা আপনি সরকার বলছে, আজকে আমরা পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য শুনলাম যে এটা কোনোভাবেই উচ্চাভিলাষী না, এটা আমাদের একটি বাস্তবায়নযোগ্য বাজেট। এটা আমরা এই মুহূর্তে এই বাস্তবায়নযোগ্য কি বাস্তবায়ন যোগ্য না সে বিষয়ের থেকে বড় জিনিস হচ্ছে আমাদের এই কোভিড এর কারণে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটটা উত্তরণের ক্ষেত্রে এত বড় একটা বাজেটের প্রয়োজন ছিল। আরেকটি জিনিস হচ্ছে, দেখেন যে টিকা শুধু যে আমাদের সুরক্ষার জন্য না, আমাদের যে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ বা আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য না, আমাদের কিন্তু বিপুল সংখ্যক টিকা কিনতে হবে। এবং আমাদের, যদিও প্রধানমন্ত্রী আজকে সংসদে বলেছেন যে বাংলাদেশের টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে, সে উদ্যোগ নেওয়া হবে, কিন্তু সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটা আমাদের যেটা আমি অনেকবারই বলেছি যে 2020 সালে জাতিসংঘের তিনি যে আহ্বানটা জানিয়েছিলেন, আজকে WTO যে আহ্বানটা জানাচ্ছে যে তোমরা যে প্যাটেন্ট রাইটসটা তোমরা এবং তোমাদের টেকনিক্যাল নো হাউ যদি আমাদেরকে দাও, তাহলে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। সেইটা যদি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং ইউকে তারা যদি দেয়, তাহলে কিন্তু আমাদের দেশে ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব। এবং সে বিষয়ে আলোচনা হচ্ছে, এটাই মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন সম্ভবত। এবং আমি মনে করি যে এই কোভিড কালীন এবং কোভিড পরবর্তী যে সমস্যাটা তৈরি হবে, সেটার পরে নির্ভর করছে যে বাংলাদেশের এই বিশাল মানে বাজেটটা বাস্তবায়ন কতখানি হবে এবং কতখানি আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না। আরেকটি জিনিস এখানে আমাদের বলা দরকার, সেটা হচ্ছে যে এই বাজেটকে আমরা যত বড়ই করি না কেন, এটা বাস্তবায়নের জন্য কিন্তু আমাদের যে এখানে একটা প্রায় 98,000 কোটি টাকা বৈদেশিক ঋণের একটি কথা বলা হয়েছে, এবং এর পাশাপাশি যে আমাদের দেশীয় ব্যাংক থেকে বিপুল সংখ্যক অর্থ নেওয়ার কথাও বলা হয়েছে। এই সব মিলিয়ে এটা কিন্তু একটি মানে বাস্তবায়ন সাপেক্ষ কিনা সেটা এই মুহূর্তে বলা খুব কঠিন। তবে আমরা আশা করব যে এই বিশাল বাজেটটির যে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে প্রাধান্য পাবে, অবকাঠামো নির্মাণ এবং বিশেষ করে আপনার যে মেগা প্রজেক্ট যেগুলো সরকার বাস্তবায়ন করছে, সেই প্রজেক্টগুলো দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, তারপরে আপনার টানেল, এই যতগুলো মানে এবং ইপিজেড সহ যে বড় বড় প্রজেক্টগুলো সরকার হাতে নিয়েছে, সেগুলো কিন্তু এই বড় বাজেটের ভিতরে চলে আসবে। সার্বিক দিক থেকে যদি আমরা বলতে যাই, এই বাজেটটি উচ্চাভিলাষী যদিও বলা হচ্ছে, তবে এটা আমাদের যে ধরনের প্রজেক্ট এবং যে ধরনের সক্ষমতা আমাদের আছে, সেই তুলনায় কিন্তু বাজেটটাকে আমরা উচ্চাভিলাষী বলতে চাই না এই মুহূর্তে। আর একটা জিনিস আমি এখানে বলি, দেখবেন যে অনেক পত্রপত্রিকা এবং অনেক আলোচনায় যেটা এসেছিল যে আমাদের অর্থনৈতিক সংকট যদি এতই থাকবে, তাহলে ঈদ শপিং এ এবং অন্য শপিং এর যেটা দেখেছি, সেখানে কিন্তু আমরা অর্থনৈতিক ভাবে অতটা দুর্বল এরকম মনে হয় নাই। তা সব মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে এই বাজেটটি, এটা সরকার বলছে, আশা করছে বাস্তবায়নযোগ্য,
তবে আমি এই মুহূর্তে এটা বলতে চাচ্ছি না যে বাস্তবায়ন হবে কিনা, কারণ আমাদের দেখা গেছে প্রায় 1,90,000 কোটি টাকার মতো আমাদের আগের ডেফিসিট ছিল। এবার যে ডেফিসিটটা আরো কমিয়ে আনা হবে এটা আমরা আশা করছি, এবং আমরা আশা করছি যে এই করোনা এবং স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতকে জোরদার করে এই বাজেটটা বাস্তবায়নের দিকে যাবে। জি, আমরা একটু নুরুল ইসলাম হাসিব আপনার কাছে একটু আসতে চাই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা বা কমানো, কিংবা কর্মসংস্থানের চ্যালেঞ্জ, ক্ষুদ্র শিল্প গড়ে তোলা, এই ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। কারণ কর্মসংস্থান তৈরি করা আসলে এখন সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ। আপনার প্রত্যাশা ছোট্ট করে জানতে চাই। ধন্যবাদ। যেটা আজকে মন্ত্রীর ইন্টারভিউ দেখলাম কয়েকটা জায়গায়, সেখানে তিনি বলেছেন যে মানুষকে বাঁচানোর এবং ব্যবসায়ীকে বাঁচানোর বাজেট। তো তিনি আসলে এটাই মেন করেছেন, কারণ হচ্ছে যেটা এর আগেও নজরুল ভাই এবং সাগর ভাই যেটা বলেছেন যে আসলে আপনি দেখবেন এটা প্যান্ডেমিকের মধ্যে দ্বিতীয় বাজেট, এবং একটা দিক যেটা আমি বেটার বলবো, কারণ হচ্ছে প্রথম বাজেটের সময় যে ধরনের আতঙ্ক ছিল, এখন একটা দ্বিতীয় ওয়েভের মধ্যে আছে, কিন্তু সেই আতঙ্ক সেরকম নেই। প্রথম বাজেটের সময় যে ধরনের আপনার যতটা আপনার লকডাউনের ফলে যত মানে প্রভাব ছিল, সেটার কিছুটা হলেও কম আছে, কিন্তু স্টিল সেই প্রভাবটা আছে। সেটা হচ্ছে ফর এক্সাম্পল যে চাকরি হারানো কিংবা আপনার মানে কর্মসংস্থানের জায়গাটা আপনার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই জন্য যেটা হচ্ছে বাজেটে আপনার অর্থনীতিবিদরা দুইটা জিনিসের প্রতি গুরুত্ব দিচ্ছে। একটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে আপনার জব ক্রিয়েশন বা কর্মসংস্থান তৈরি করা। এখন যদি আপনার কারণ আমাদের ইনভেস্টমেন্টে একটা সুবিধা হচ্ছে, যেটা সাগর ভাই বলছেন যে সরকারকে যেটা দিতে হবে, এবং সেটা কিন্তু সরকারের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কিন্তু সেই সামর্থ্য আছে, আমাদের যথেষ্ট রিজার্ভ আছে, সরকারের সেই আর্থিক ক্যাপাসিটি আছে। এবং সরকার কত এফিসিয়েন্টলি এটাকে ম্যানেজ করতে পারবে সেটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে আমরা যেটা দেখেছি, যেমন এই প্যান্ডেমিকের মধ্যে আপনার একটা গুরুত্বপূর্ণ খাত ছিল আপনার গত বছরই স্বাস্থ্য খাত, এবং স্বাস্থ্য খাতের যে বিষয়টা ঘুরে ফিরে এসছে, যে রিফর্ম, যে জিনিসটা আসলে হয়নি গত এক বছরে, আমাদের চোখে পড়েনি। যে কারণে আমরা যখন সেকেন্ড ওয়েভটা আসে, তখন কিন্তু শুরুতে আবার সেই গত বছরের মার্চের মতো মনে হয়েছে এই বছর মার্চে, কিন্তু এক বছরে কিন্তু আমার কিছু কিছু জায়গায় রিফর্ম হওয়ার কথা ছিল। যেহেতু আমার সেই সামর্থ্য আছে, আমার ম্যান পাওয়ার আছে, আমার অর্থনৈতিক শক্তি আছে, তার মানে আমার সেই রিফর্মটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু স্বাস্থ্য খাতে হয়নি, যেটা চোখে আসলে ওইভাবে পড়েনি। এটা একটা বড় সমস্যা যে আপনার ইমপ্লিমেন্টেশন ওয়াইজ, কারণ টাকা বাড়লেই তো আসলে হয় না, এটাকে কিভাবে আপনি আবারও যে কত এফিসিয়েন্টলি আপনি এটাকে ম্যানেজ করতে পারেন, আপনার করতে পারেন, সেটাই হচ্ছে একটা বড় বিষয়। সো সেই জায়গাটা একটা চ্যালেঞ্জ থেকে যায়। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার এই সময় যে আপনার চাকরি হারানো, এটা দেখবেন এর বড় একটা অংশ হচ্ছে যারা আসলে আনস্কিলড, যারা, তো এদেরকে আপনি কিভাবে আবার আপনি খুব দ্রুত কর্মসংস্থানটাকে আপনার কিভাবে বাড়ানো যায়, তার মধ্যে আপনার কিছু সেক্টর ওয়াইজ কাজ করা, ফর এক্সাম্পল এগ্রিকালচার সেক্টর, ফিশারিজ, লাইভ স্টক, কিংবা আমাদের রেস্টুরেন্টস, মানে যেটা রেস্টুরেন্টস হচ্ছে মাঝখানে বন্ধ ছিল, এখন আবার শুরু করেছে। তারপর ধরুন এখন সিজনাল কিছু বিষয় আছে, ফর এক্সাম্পল এখন কিন্তু আমের একটা সিজন, তো এটাকে কেন্দ্র করে এক ধরনের এমপ্লয়মেন্ট আছে। সামনে কোরবানির একটা ব্যাপার আছে, কোরবানির কিন্তু বেশ এই গরুর আগে থাকতে গরুর আপনার মানে কোরবানি পর্যন্ত প্রিপেয়ার করার থেকে শুরু করে সেই সময়টার কিন্তু এক ধরনের কর্মযোগ্য আছে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা আনস্কিলড ওয়ার্কারকে এমপ্লয়মেন্টের জন্য, সেটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারের মানে ডেভেলপমেন্টের কাজ করা। যেমন আমাদের বড় বড় প্রজেক্ট ছিল, যেটা গত বছর একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছিল, কিন্তু আমরা পরে দেখেছি যে সরকার সেই কাজগুলি করতে পেরেছে। পদ্মা সেতু কিংবা আপনার এই যে এক্সপ্রেসওয়ের কাজ, কিংবা ওই কর্ণফুলী টানেল, বড় বড় কাজগুলি, এখানে কিন্তু প্রচুর লোক দরকার হয়। এবং আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ এর অনেক কাজ থাকে যেগুলো হয়তো এই প্যান্ডেমিকের মধ্যে বন্ধ থাকে বা বন্ধ হয়ে আছে। তো সেই জায়গাগুলি যদি আপনি চালু করতে পারেন বা চালু রাখতে পারেন, তো সেক্ষেত্রেও দেখবেন সেখানে এক ধরনের এমপ্লয়মেন্ট হবে। তো মোট কথা হচ্ছে যে আমাদের এই প্যান্ডেমিক, এবং আপনি যদি গত এক বছরে আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাক্টস ফিগার দেখেন, যে আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে ভালোই ছিল আর কি, কারণ সারা পৃথিবী আক্রান্ত। সো ন্যাচারালি আমরা আক্রান্ত, আমাদের যে এক্সপেক্টেড যে গ্রোথ ছিল সেটা হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা হয়েছে সেটা আপনার অনেকের চেয়ে ভালো হয়েছে। তো সেই জায়গাটা আমাদের রেমিটেন্সও কিন্তু আপনার প্রবাহটা ছিল,
তো সেই জায়গাটাকে এখন এখানে মূল চ্যালেঞ্জ যেটা আমার মনে হয় যে আসলে পুরো বিষয়টা কতটা এফিশিয়েন্টলি আপনি ম্যানেজ করতে পারেন, সেই ম্যানেজমেন্টটা হচ্ছে আসলে ডিপেন্ড করবে এই যে লাইন মিনিস্ট্রি দিতে পারি। লাইন মিনিস্ট্রি বলতে বলছি ফর এক্সাম্পল স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিশারিজ বা লাইভ স্টক নিয়ে সেই রেলিভেন্ট মন্ত্রণালয়, এদের উপরে আসলে অনেকটা ডিপেন্ড করে যে আসলে তারা কতটা আপনার এই মানুষকে আপনার এই জিনিসটা ডেলিভারিটা দিতে পারবে। জি, আমরা আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই স্বাগত আলী সাগর আপনার কাছে। রোহিঙ্গা শরণার্থীদের ভাষান্তরে স্থানান্তরের বিষয়ে আমরা প্রথম দিক থেকেই আমরা দেখছিলাম যে আন্তর্জাতিক যেসব সংস্থাগুলো রয়েছে জাতিসংঘ বিরোধিতা করে আসছিল। এখন আসলে আজকে খবরের শিরোনামে দেখলাম আমরা যে কক্সবাজারের তুলনায় ভাষান্তরে ভালো এমন মন্তব্য করছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। সেখানে তারা শরণার্থী স্থানান্তর সহ বিভিন্ন কাজে সহায়তা করতেও চাইছে। ভাষান্তরের স্থানান্তর তো আসলে নিশ্চয়ই সমাধান নয়। এক্ষেত্রে আসলে আমাদের কূটনীতি আসলে কতটা এগুচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? একটা বিষয় বলি যে আপনি ভাষান্তরে নেওয়ার পর রোহিঙ্গাদের অবস্থা ভালো হবে, এটি তো স্বাভাবিক। কারণ আপনি অস্থায়ী একটি জায়গায় যখন মানুষকে এসে মানুষকে থাকতে দেন আর তাদের জন্য নির্দিষ্ট একটি জায়গা করে দিয়ে সুযোগ সুবিধা করে দিয়ে থাকতে দেন, সেটি তো একটু ভিন্ন রকম হবে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে দেখেন, শুরুর দিকে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক ফোরামে যেরকম তৎপরতা ছিল, আস্তে 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 এখন কিন্তু আর বাইরে ঠিক সেইভাবে অত বেশি খুব তৎপরতা আমাদের চোখে পড়ে না। আমার মনে আছে যে আমি যেহেতু টরন্টো থেকে বলছি, যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি নিজে নানা সময় এটি নিয়ে কথাবার্তা বলেছেন। তার একজন বিশেষ প্রতিনিধিকে তিনি মায়ানমারে পাঠিয়েছিলেন, বাংলাদেশে পাঠিয়েছিলেন। দুই দেশের সঙ্গে কথাবার্তা বলে তিনি সেই রিকমেন্ডেশন তৈরি করেছেন এবং সেই রিকমেন্ডেশন নিয়ে জাস্টিন ট্রুডো জাতিসংঘে বক্তৃতা করেছেন, তার যে ইন্টারন্যাশনাল কাউন্টার পার্ট আছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। সেই সময়টাই কিন্তু এক ধরনের একটা তৎপরতা ছিল। কিন্তু এখন কেমন যেন সব জায়গায় মিলে, কিন্তু সেই সময়টায় বাংলাদেশের একটা দোটানা একটা অবস্থান ছিল, যে বাংলাদেশ তখন ভাবতো যে সম্ভবত এটি দ্বিপাক্ষিক উপায়ে তারা বাইরের শক্তিগুলো যত বেশি চেষ্টা করেছে যে এটিকে একটি ইন্টারন্যাশনাল একটা ক্রাইসিস হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের অবস্থাটা সেই সময় ছিল যে এটি একটি বাইলেটারাল ক্রাইসিস, সেই দিকে থাকার জন্য। ফলে ঠিক ইন্টারন্যাশনাল যে ফ্লোটা, সেই ফ্লোর সঙ্গে সেই সময় বাংলাদেশের স্পিড আপটা ঠিক মতো হয় নাই। কিন্তু এখন মনে হচ্ছে যে বাংলাদেশ চাচ্ছে যে এটি একটি একটি গোষ্ঠী আন্তর্জাতিক একটি সমস্যা হিসাবে চিহ্নিত হোক এবং সকল গোষ্ঠী এটার সঙ্গে সম্পৃক্ত হোক। কিন্তু এখন কিন্তু বাইরে আরো অন্যান্য নানা রকম সমস্যা, নানা রকম সংকট, সেদিকেই সবার দৃষ্টি আছে। এখন কিন্তু কাছাকাছি সময় আমি কানাডাতেও এটি নিয়ে খুব বেশি কথাবার্তা হতে দেখি না। সেই সময় জাস্টিন ট্রুডো বা তার বিশেষ প্রতিনিধি বা আমাদের সিনেটররা বা আমাদের এমপিরা যেভাবে কথাবার্তা বলতেন, এখন কিন্তু এখানেও দেখি না। আমার পাশের দেশ আমেরিকাতেও কথা বলতে দেখি না। বাইরের কাউকে কিন্তু এখন আর ঠিক সেই অর্থে রোহিঙ্গাদের নিয়ে আর কোথাও কোনো কথাবার্তা বলতে দেখি না। যে কথাবার্তাটা হয় সেটি কেবল বাংলাদেশি সময় সময় বলে, এবং সেই বলাটা কতটা ঠিক বাংলাদেশ সমস্যায় আছে সেটি বলার জন্য, কতটা ঠিক জাস্ট বলতে হয় বলে বলার জন্য, সেটিও কিন্তু যদি আমরা দর্শক হিসাবে বা বাইরে থেকে অবজারভার হিসেবে তাকাই, আমাদের কাছে সেটি পরিষ্কার হয় না। ফলে এই জায়গাটাই হচ্ছে আমি বলতে চাই যে যদি বাংলাদেশ মনে করে যে হ্যাঁ রোহিঙ্গাদের নিয়ে আমাদের সত্যি, এবং আমি মনে করি যে এটি বাংলাদেশের জন্য একটি বড় সংকট, এটি একটি সমস্যা, এবং সেই সমস্যাটি হলে সেটিকে ইন্টারন্যাশনাল একটা ক্যাম্পেইনে রূপান্তর করা এবং আন্তর্জাতিক পার্টনারদেরকে এবং অবশ্যই সবার আগে আমাদের যে প্রতিবেশী বন্ধুরা আছে তাদেরকে এর মধ্যে সম্পৃক্ত করা। আমরা ঠিক এখনো কিন্তু পরিষ্কার না যে রোহিঙ্গা প্রশ্নে আমার কাছের দুই বন্ধু চীন এবং ভারত, তাদের অবস্থানটা কি, তারা কি ঠিক আমাদের সঙ্গে আছে নাকি নাই। আন্তর্জাতিক ফোরাম, বাইরের দেশগুলো যখন তাকাবে তারা কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না, বরং নানা জায়গায় আন্তর্জাতিক ফোরামের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে ভারত কখনো আমাদের পক্ষে থাকে নাই, চীন কখনো বিপক্ষে থেকেছে, কখনো পক্ষে থেকে নীরব থেকেছে। এরকম নানা কিছু একটা জায়গায় আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গার প্রশ্নে বাংলাদেশকে খুবই বন্ধুহীন, একা, নিঃসঙ্গ মনে হয়েছে। এবং আমি মনে করি যে এই জায়গাটা আরো শক্তিশালী কূটনীতির মাধ্যমে বাংলাদেশকে কাটিয়ে ওঠা দরকার। জি, আমরা একটু নুরুল ইসলাম হাসিব আপনার মন্তব্য জানতে চাই। আপনি কূটনৈতিক অঙ্গনে খবরাখবর রাখেন নিশ্চয়ই। আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে তারা কি আসলেই নীরব, বা তারা কি আমাদের সহযোগিতা এগিয়ে আসছেন না এই রোহিঙ্গা ইস্যুতে? কি বলবেন আসলে? দেখুন আসলে এই যে ক্রাইসিসটা, মানে এই ধরনের ক্রাইসিসকে আপনার একটা দেশকে চাপ প্রয়োগ করার মতো ক্যাপাসিটি আসলে ভারত, চায়না কেউই ওইভাবে রাখে না। আপনি যদি রাখে না, কারণ এটা ডিটেলস অনেক বলা যায়। এর মোটা দাগে হচ্ছে
আপনি দেখবেন পৃথিবীতে এই যে মানবাধিকার কিংবা এই ফ্রিডম অফ এক্সপ্রেশন বা এই রিলেটেড গণতন্ত্র, এই রিলেটেড কথাবার্তা বা এই রিলেটেড কর্মকাণ্ড সব করে সেই পশ্চিমা বিশ্ব, আপনার সেটা ইউরোপ এবং নর্থ আমেরিকান দেশগুলি তারাই করে মূলত। তারাই, কারণ আমাদের এই প্রতিবেশী দেশগুলি আপনার তাদেরও নিজস্ব অনেক লিমিটেশন থাকে, তাই না? ভারতের একটা বড় গণতন্ত্র দেশ, কিন্তু অনেক বড় দেশ, তার কিছু লিমিটেশন আছে। চায়না তো আপনার গণতন্ত্র না, তো তার লিমিটেশন আরো বেশি। এবং সেই হচ্ছে আপনার মিয়ানমারের খুবই ঘনিষ্ঠ। মিয়ানমার যখন আপনার স্যাংশনের মধ্যে ছিল, পুরো তার অর্থনৈতিক কর্মকাণ্ড, তার সামরিক বিষয়াদি সবকিছু চায়নার উপরে ছিল। এখন ধরুন সেরকম একটা প্রেক্ষাপটে চায়না আপনার মিয়ানমার হচ্ছে একটা মাঝখান থেকে গণতন্ত্র আসলো। সেই গণতন্ত্র আসার পরে আমরা দেখলাম রোহিঙ্গা নিয়ে একটা আপনার সব থেকে খারাপ যে একটা আপনি যদি বলে বড় একটা এক্সোডাস যেটা হচ্ছে 2017-তে যেটা হলো, মানে একবারে এরকম 8 লাখেরও বেশি আপনার রোহিঙ্গা যেটা এসছে। এবং তারপর দেখলাম এখন মিয়ানমারে আপনারা দেখেন যে এর মধ্যে সেই পশ্চিমা বিশ্বের প্রচুর চাপ ছিল, গণতন্ত্র নিয়ে কথাবার্তা ছিল, মানবাধিকার নিয়ে কথাবার্তা ছিল, তার মধ্যে একটা মিলিটারি কু হয়ে আবার মিলিটারি ক্ষমতা চলে আসছে। তো এখন আসলে কি হবে? তো বেসিক্যালি এটা নিয়ে আসলে আমি খুব একটা পার্সোনালি হোপফুল না। কারণ হচ্ছে পৃথিবীতে এই ধরনের ক্রাইসিস বিভিন্ন জায়গায় আপনার অনেকে ওই কসোভো বা বসনিয়া হার্জেগোভিনা বিভিন্ন এক্সাম্পল যেসবগুলোই দেয়, সেখানে দেখবেন আপনার ওই পশ্চিমা বিশ্ব, নর্থ আমেরিকা, নেটো কিংবা এই যে ইউরোপ, তাদের একটা অ্যাসার্টিভ রোল ছিল। তারা নিজেরা একদম ওখানে নেমে পড়ে ওটাকে আপনার মানে ওটাকে ঘরে তুলেছে আর কি, ওটার একটা সমাধান করেছে। কিন্তু মিয়ানমার ইস্যুতে বা এইখানে এসে সাউথ এশিয়া এসে, সাউথ ইস্ট এশিয়া এসে সেটা করার মতো তার কোনো পলিটিক্যাল ব্যবসায়িক কোনো কম্পালশন, তাই না? তার মানে আসলে কি হবে? তার মানে কি সমাধান চলতে থাকবে? তো আমারও মনে হয় এই সমস্যা এরকমই চলতে থাকবে। এবং আলটিমেটলি এটা আপনার এই যত আন্তর্জাতিককরণ হোক না কেন, এটা আবার ঘুরে পেঁচে আপনার ওই বাংলাদেশ কতটা মিয়ানমার ভেতরে ঢুকতে পারে, কতটা তাদের মধ্যে সম্পর্ক। কারণ হচ্ছে একটা জিনিস আপনি খেয়াল করবেন, যেটা আমরা রিপোর্টিং এর শুরুতে আমরা দেখেছি, যেটা এখন হয়তো ফিল করছি, যে মিয়ানমার যে আমাদের একটা প্রতিবেশী, এটা কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক মতো জানেও না। হ্যাঁ, এবং আমাদের ফরেন অফিসের জন্য মিয়ানমার পোস্টিং একটা ডাম্পিং গ্রাউন্ড। এই 3, 4 বা 5 বছর আগেও এটা ছিল আপনার ইয়াঙ্গুনে একটা অন্ধকার একটা এম্বাসি, 2-3 জনের স্টাফ থাকতো ওখানে। একজন অ্যাম্বাসাডার দেওয়া হতো, যাকে হয়তো কোনো একটা দেশ থেকে রিকল করা হয়েছিল কোনো কারণে, তাকে ওইখানে পোস্টিং, অথবা কাউকে পছন্দ হয় না ওইখানে পোস্টিং দিয়ে দেওয়া, এই ধরনের একটা মিশন ছিল। এখন পৃথিবীতে কোনো প্রতিবেশী মিশন এরকম হয় না। প্রতিবেশীর ব্যাপারে অলওয়েজ সিরিয়াস। আপনি দেখবেন হচ্ছে ইউরোপ দেখেন, আমেরিকার এক্সাম্পল বারবার দিচ্ছি, তাদের এক্সাম্পল গুলি, ইভেন ভারতের এক্সাম্পলও দেখবেন, যে তারা তাদের প্রতিবেশীতে কিভাবে তাদের মিশনগুলি কাজ করে, কিভাবে তারা কূটনীতিকদের ডিপ্লয় করে, সেটা কিন্তু আপনার সাংঘাতিক ভাবে ডিপ্লয় করে। এবং তার সাথে আপনার রিলেশন থাকে সবকিছু। এটা শুধু না যে দুজন কূটনীতিক বসে, তার সাথে আপনার একদম কালচার টু এগ্রিকালচার সবকিছু আপনার মিলে যায়। ফর এক্সাম্পল, আমি একটু সময় নিয়েই বলছি যে আমি 2014 সালে মিয়ানমারের এক প্রফেসরের সাথে আমার ওয়াশিংটনে কথা হয়েছে। তিনি বাংলাদেশ সম্বন্ধে কিছুই জানেন না। তিনি আমাকে একটা কথাই বলেন, তিনি ছবিতে দেখেছেন এখানে মহিলারা লম্বা লম্বা শাড়ি পরে, মানে কাপড় পরে, শাড়িটাও সে জানে না, কাপড় পরে। এখন আপনি দেখেন, এখন ধরেন অন্য দেশ হলে, তার নেইবার যদি হয়তো এরকম ডিফিকাল্ট, সে কি করতো? সে করতো তার পররাষ্ট্র মন্ত্রণালয়, সে তলে তলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কি বলতো, যে তোমার যদি যখন তুমি বিশ্ব আন্তর্জাতিক সম্মেলন করো, তখন তুমি মিয়ানমার থেকে 2জন প্রফেসর দাওয়াত দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, কালচারাল মিনিস্ট্রি বলতো যে তুমি তোমার মিয়ানমার থেকে একটু লোক নিয়ে আসবে। মানে এটা কি তখন হয় কি, আপনি তখন সবাই পারস্পরিক চিনতে পারে এবং এক ধরনের সম্পর্ক তৈরি হয়। কারণ একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে মিয়ানমার এই বিষয়টা, তাদের কোনো ডোমেস্টিক কম্পালশন নাই। মানে ফর এক্সাম্পল, বাংলাদেশের সরকার, বাংলাদেশে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, আওয়ামী লীগ সরকার যা কোনো কিছুই করুক না কেন, ভালো হোক মন্দ হোক, সেটার কিন্তু এখানে এক ধরনের কমেন্ট থাকে, এক ধরনের বিরোধিতা, পক্ষ বিপক্ষ থাকে, সেটা অপোজিশন হোক বা সিভিল সোসাইটি, এক ধরনের বক্তব্য থাকে, এক ধরনের চাপ থাকে। মিয়ানমারে আমি নিজে রিপোর্ট করতে যে ইয়াঙ্গুনে আমি সমস্ত সম্প্রদায়, ওখানকার ওই বাহাদুর শাহ মাজারে মুসলমানদের সাথেও কথা বলেছি, ওখানে কোন সম্প্রদায়ের মধ্যে, ওখানে মিডিয়া, সিভিল সোসাইটি, সরকার, বেসরকার, কারো মধ্যে কোন সরকারের প্রতি চাপ নাই যে রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দেওয়া। তো তাহলে তার সরকার কেন আপনার স্বীকৃতি দিবে? ওখানকার সরকার তো ওখানকার জনগণের উপর দিয়ে তৈরি হয়, সে তো আমেরিকার জনগণের উপর দিয়ে সরকার তৈরি হয় না। বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণের উপর দিয়ে তৈরি হয়। সো এইরকম একটা বাস্তবতা, আমি বলছি যে বাস্তবতাটা আসলে বুঝতে হবে। সো এই বাস্তবতায় যে আপনি কতটা এটা কি হবে,
এটা আসলেই আমি ডাউট, মানে আমি নিজে আসলে এটা খুব একটা অপটিমিস্টিক না, এই জিনিসটা হয়তো দীর্ঘদিন চলবে। আর মাঝখান থেকে এই ভাষান্তর টাষান্তর এগুলি হচ্ছে আপনার এই পশ্চিমা দেশ বা জাতিসংঘের তাদের ইগো আর কি, যে তারা প্রথমে বলেছে ওখানে করা যাবে না তো করা যাবে না, ওটা যতই ভালো হোক ওটা নিয়ে তারা কিন্তু আপনার প্রথমে তারা কি বললো যে এটা ঝড়ে আপনার ভেসে যাবে, কিন্তু সুপার সাইক্লোন আমফান হলো, তখন দেখলো না এখানে তো পানি ধারের কাছেও আসে না, এমন ভাবে করা হলো, তখন তারা একটু একটু নরম হলো। সেই নরম হতে কিন্তু 1 বছর লেগেছে, কারণ ডেফিনেটলি তাদের এগুলো হচ্ছে ইগো, এটা তো আর আসলে অন্য কিছু না, কারণ ওটা তো একটা ভালো একটা ফ্যাসিলিটিস করেছে সরকার তার নিজস্ব অর্থায়নে আপনার এখানে করেছে, কারণ কক্সবাজার তো খুবই একটা ক্রাউডেড জায়গা ছিল। সো সেই এটা বিষয় না, এটা 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 সরকারও জানে, আমরাও জানি যে টুডে অর টুমরো এইসব দেশগুলো বিভিন্ন ঘুরায় পেঁচায়, কারণ তাদের স্টেটমেন্ট গুলো একটু ঘুরায় পেঁচায় থাকে, একটু সফিস্টিকেশন থাকে, যেহেতু শিক্ষিত জাতি, সো তাদের সফিস্টিকেশন থাকবেই। সো সেই কারণে তারা ঘুরায় পেঁচায় আপনার সাপোর্ট, যেটা আজকে ইউএনএইচসিআর একটু ঘুরিয়ে পেঁচে বলে তারা কিন্তু এই ভাষান্তরকে সমর্থন করে গেছে। জি, আমরা একদম শেষবার মতো আমরা একটু যেতে চাই ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার মন্তব্য জানতে চাই। করোনা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। দেশের সীমান্তবর্তী যে 6টি জেলা রয়েছে সেখানে আসলে লকডাউনের কথা বলা হয়েছে, কিন্তু স্থানীয় প্রশাসন আসলে এই মুহূর্তে তারা ভাবছে না আসলে, এবং সেখানে ভারতীয় ভেরিয়েন্টের যে শঙ্কা সেটিও রয়েছে, এবং এই বিষয়টি নিয়ে যদি আপনি মন্তব্য করেন, কারণ কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখছি না। একই সঙ্গে টিকা প্রসঙ্গ নিয়ে যদি কথা বলেন, যে আগামী সপ্তাহ থেকে ফাইজারের টিকা প্রয়োগ হতে শুরু করেছে, এদিকে প্রধানমন্ত্রীও জানিয়েছেন যে দেশে টিকা উৎপাদন শুরু করবেন। সবকিছু মিলে আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই। জি, সীমান্তবর্তী যে 7টি জেলার, সেখানে কিন্তু যে আমাদের যে কারিগরি কমিটি যেটা কোভিড নিয়ন্ত্রণের, তারা কিন্তু সুপারিশ করেছে যে যদি এই ভারতীয় ভেরিয়েন্ট এবং সীমান্তবর্তী জেলাগুলোতে যদি কোভিড নিয়ন্ত্রণ করতে হয়, সেখানে লকডাউনের কোনো বিকল্প নেই এবং সেই লকডাউনটা কঠোর লকডাউন হতে হবে। কিন্তু স্থানীয় প্রশাসন তারা বলেছে যে তারা আরেকটু পর্যবেক্ষণ করবে, দেখা যাক যে এটা কোন পর্যায়ে যায়। তা এটা তো আসলে পর্যবেক্ষণের বিষয় না, আপনাকে যেটা হচ্ছে যে কারিগরি কমিটি যে সুপারিশ করেছে সেই সুপারিশটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এ কারণেই করতে হবে যে আপনি যদি দেখেন যে বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জে সব থেকে বেশি, তারপরে রাজশাহী, নওগাঁ, তারপরে এদিকে সিলেট, সাতক্ষীরা, এবং আরেকটি জিনিস আপনি দেখেন যে এই যে কোভিডটা কিন্তু এই যে 7টি জেলায় না, আপনি সব থেকে, আমি একটি জিনিস আজকে দেখতেছিলাম যে মোংলা, বাগেরহাটের মোংলাতে সেখানে 60% তারা 85 জনের ভিতরে টেস্ট করে 61 জন পাওয়া গেছে। খুলনা সদর 3টি এলাকাকে আজকে খুলনার মেয়রের একটি বক্তব্য শুনলাম যে সেখানেও লকডাউনের চিন্তা ভাবনা করছে। অর্থাৎ এটা এখন যে আমরা যে শুধু সীমান্তবর্তী এটা বললে হবে না, এটা যে একটা কমিউনিটি ট্রান্সমিশন যেটা আমরা বলে আসতেছিলাম সেই পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে। এবং যদি ভারতীয় ভেরিয়েন্টটা, যদি আমি সবসময় একটা উদাহরণ, আমাদের হাতে আর 1 মিনিট আছে, আমি আগের মিনিটে শেষ করেন। 1 মিনিট, আমি আগের আলোচনায় বলছি যে ইংল্যান্ডে দেখেন, তাদের ওয়েস্ট ইংল্যান্ডে কিন্তু এই যে ভারতীয় ভেরিয়েন্টটা একটা কনসলিডেটেড এরিয়াতে একটা কিন্তু ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। তারা সেই এরিয়াটাকে সিল করে দিয়ে বাড়ি বাড়ি টেস্ট করে, আপনি যদি দেখেন যে গতকাল এই যে মঙ্গলবারে যে ইউকের যে কোভিড এর স্ট্যাটিস্টিক্স, সেখানে ডেথ ছিল কিন্তু 0। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড বলতে হবে, যে যেখানে পার ডে ডেথ ছিল 13,000, সেখানে সেই ডেথটা 0-তে চলে আসছে। এবং তারা কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট 400 থেকে 600-র মতো সেখানে ঢুকে পড়েছে, এবং তারা যে এলাকাতে সেই এলাকাটাকে তারা সিল করে দিয়ে, এবং আমাদের যদি এই যে সীমান্তবর্তী যে 7টি জেলা আমরা বলছি, এবং যেখানেই যেমন যে মোংলার কথা আসছে, আজকে খুলনার 3টি উপজেলার কথা আসছে, আজকে এই যে আমি দেখলাম যে এই যে নিয়ামতপুর এবং আরেকটি পৌরসভায় সেখানে লকডাউন দেওয়া হচ্ছে। এরকম যে সময় একদম শেষ, আপনি এক কথা যদি কোভিড পাচ্ছে সেই এলাকাগুলো, সেইগুলোকে যদি আপনি সিল করে দিয়ে সেখানে কঠোর নিষেধাজ্ঞা এবং আপনি যদি না আনতে পারেন, এটা যদি ব্যাপক হারে কমিউনিটি ট্রান্সমিশন হয়, তাহলে কিন্তু আমাদের ওই বিপজ্জনক অবস্থায় চলে যাব, সেইটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম এবং নুরুল ইসলাম হাসিব, একই সঙ্গে কানাডা থেকে যুক্ত থাকার জন্য শওকত আলী সাগর। আপনাদের 3জনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।